সেই 24 ঘন্টায় 5 কাউন্ট নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সীমান্তে ফের বাংকারের হদিশ। বিএসএফ এর দুদিনে তল্লাশিতে নদিয়া সীমান্তে, টুঙ্গি সীমান্তে, মাঝদিয়ায় মোট 4টি বাংকারের খোঁজ মিলেছে। আর এই ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে প্রায় 1.5 কোটি টাকার ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে ইতিমধ্যেই। কিরকম সেখানে বাংকার, চলুন সরাসরি গ্রাউন্ড জিরোতে চলে যায়। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অনুপ, হ্যাঁ সব্যসাচী, আমি রয়েছি সেকেন্ড একটা বাংকারে। দেখতে পাচ্ছ আমি অনেক কষ্টে কিন্তু নেমেছি, এবং এখানে যে এইটা বাংকারটা, এটা কিন্তু কংক্রিট লোহার, এবং এখানে এই কংক্রিট লোহার বাংকারটা কিন্তু যা দেখে মনে হচ্ছে যে এখানেই তৈরি করা হয়েছিল। প্রথমে জেসিপি দিয়ে মাটি কাটা হয়েছিল, তারপরে কিন্তু তৈরি করা। তুমি হাইটটা দেবী দেখো, আমি যদি এখানে নামি যে বাংকারটা কতটা হাইট, এখানে মোটামুটি আমার থেকে আরও কিন্তু 3 ফুট 4 ফুট উঠে গেছে। অথবা এতটা হাইট বাংকারটা, এখানে আমি হাত তুলছি দেখো কতটা, তাও কিন্তু আমি পাচ্ছি না। আমি কিন্তু প্রায় 6 ফুট হাইট, তারপরেও কিন্তু অনেকটা এতটা। এই এত বড় একটা বাংকার এখানে যে তৈরি করে এখানে যে বসানো হলো, কিন্তু কেউ জানলো না। এটা কিন্তু হতবাক সবাই। এখানে কিন্তু এই বাংকারটা তৈরি করতে তার সময় লেগেছে, এবং এর আগে কংক্রিট সিমেন্টের ঢালাই করা বাংকার পেয়েছি, কিন্তু এই বাংকারটা কিন্তু ঝালাই করে তৈরি করা, এবং এগুলো পাট পাট করে নিয়ে আসা, এবং প্রত্যেকটাই ঝালাই করা আছে, এবং নাট বোল্ট সিস্টেম আছে। এর ভেতরেই কিন্তু এরকম 3টে উদ্ধার করেছিল বিএসএফ এর আধিকারিকরা। এই 3টের ভেতর থেকে উদ্ধার হয়েছিল প্রায় বলা যেতে পারে 60 থেকে 70 হাজার ফেন্সিডিল, যেগুলো কাশির সিরাপ, যেগুলো ভারতবর্ষে নিষিদ্ধ সব্যসাচী, সেখানে কিন্তু এখানে মজুত করা হয়েছিল। এবং এই মজুতটা কেন করা হয়েছিল অনেক কিন্তু প্রশ্ন করছে। সেই প্রশ্নটা হচ্ছে বিএসএফ এর যে বাংলাদেশে যে ঘটনা, তারপরে কিন্তু খুবই কড়াকড়ি, এবং এদিক ওদিক কোনোভাবে হতে পারছে না কিছু। সেই কারণে হয়তো বিভিন্ন জায়গা থেকে এই কাশির সিরাপ এই নদিয়ার মাঝদিয়াতে জড়ো হচ্ছিল, এবং সেখানে গেলে এই যে বাংকারের ছবি তুমি দেখাচ্ছ যেখানে রয়েছো, সেই জায়গা থেকে সীমান্তের ডিস্টেন্স মোটামুটি কতটা? দেখো সব্যসাচী, এখান থেকে যদি তোমার সড়ক পথে বলি 5 থেকে 7 কিলোমিটার ডিস্টেন্স, আর যদি লোকের জমি দিয়ে, লোকের বাড়ি দিয়ে যদি ডিস্টেন্স বলি, তাহলে 2.5 থেকে 3 কিলোমিটার হচ্ছে বর্ডার। আর যদি সড়ক পথে, কারণ এইটা তো আর নিয়ে আসতে হয়েছে সড়ক পথে থেকে নিয়ে আসতে হয়েছে, অতএব 5 থেকে 7 কিলোমিটার হচ্ছে বর্ডার সড়ক পথে। আমরা রয়েছি নদিয়ার মাঝদিয়া কলেজের সামনে, এই পাশেই উল্টো দিকে বসতিতে। এখান থেকে বর্ডার, এটা নির্দিষ্টভাবে কোন থানা এলাকার মধ্যে পড়ে? 7 কিলোমিটার রাস্তা। আর যদি লোকের নদিয়ার সব্যসাচী নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা, এটা নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা। আর যদি পঞ্চায়েত বলি, টুঙ্গি ভাজনঘাট পঞ্চায়েতের মধ্যে পড়ে এই জায়গাটা সব্যসাচী। একদমই। এবং যে ছবি দেখাচ্ছি অনুপ, মানে একেবারে বাংকারের মধ্যে অনুপ দাঁড়িয়ে রয়েছে, এবং হাইটটা বুঝতে পারছেন আপনারা যে কতটা, সেই মাটি কেটে এতটা গর্ত, তার মধ্যে ঝালাই করে বাংকার। আরও বাংকারের ছবি আপনাদের দেখাবো। অনুপ, তোমাকে আপাতত ধন্যবাদ। যেখানে হচ্ছে রীতিমতো একেবারে ওই মানে একেবারে ঢালাই করে বাংকার করা হয়েছে, যেখানে সিমেন্টের একেবারে বাংকার বানিয়ে দেওয়া হয়েছে, এবং সীমান্তের মাত্র 5-7 কিলোমিটার দূরে। এই জায়গাতে আমি আলোচনায় আসবো। আমাদের সঙ্গে যারা স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী থাকবেন, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক বিশ্বজিৎ দাস, রয়েছেন বিজেপির জ্যোতি চ্যাটার্জি। আমি শুরুতে সত্যজিৎবাবুর কাছে। সত্যজিৎবাবু, এই তো যেহেতু 7 কিলোমিটার ধরে নিচ্ছি, টেকনিক্যালি বিএসএফ এর এলাকা, অবশ্যই এটা প্রশ্ন উঠবে, যে প্রশ্ন আমি জ্যোতির কাছেও আসবো, যে বিএসএফ এর দেখা কিন্তু নজরদারির মধ্যেই এলাকা পড়ছে, এর সঙ্গে তো পুলিশের নজরদারিও বিষয়টা আসে। যা বলেছেন একদম সত্যি কথাই বলেছেন। আমি কয়েকটা কথা শুধু বলি। এই যেগুলো দেখানো হচ্ছে যে বাংকার, বেসিক্যালি আমরা বাংকার বলতে যেরকম মিলিটারি ভাষায় কি আর্মির ভাষায় কিংবা বিএসএফের ভাষায়, এটা আমরা বেসিক্যালি বলতে পারি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ। আচ্ছা, বেসিক্যালি ট্যাঙ্কার টাইপের, বা যে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ বাংকার হতে পারে, যেখানে সেনাবাহিনী থাকতে হয়, সেখানে আর্মস অ্যান্ড অ্যামুনিশন হতে পারে, দরকার হলে উঠে গুলি করতে পারে, আবার নামতে পারে, জলের ব্যবস্থা থাকবে, লাইটের ব্যবস্থা থাকবে, আর মানে আর্মস অ্যান্ড অ্যামুনিশন থাকতে পারে, সেটাকে বাংকার। এগুলো তো মানে ফেন্সিডিল এদের অস্ত্র, সেই বলছে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ টাইপের, এটা ট্যাঙ্কার টাইপের। এবার প্রশ্ন হচ্ছে, দেখুন এটা যেটা দেখালো আপনার সাংবাদিক ওখানে স্পট থেকে, জিরো পয়েন্ট থেকে দেখালো, একটা জিনিস হচ্ছে
যে এইটা করতে কত সময় লেগেছে, এটা কিন্তু চিন্তার বিষয় সব্যসাচী। করতে কত সময় লেগেছে, ঢালাও কংক্রিট করেছে। প্রথম হচ্ছে ওনার অফ দ্য ল্যান্ড কে, ওনার অফ দ্য ল্যান্ড কে, এই জায়গাটার মালিককে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে পঞ্চায়েত প্রধানের আন্ডারে এটা করা হয়েছে তারা কোথায় ছিল এতদিন? তারা কি এত বড় ট্যাঙ্কার খোদা হচ্ছে, মাটি খোদা হচ্ছে, তারা কেউ দেখবে না? এরকম বলে দিচ্ছি, মানে কিছু কিছু বাংকার বা ট্যাঙ্কার যাই হোক সেখানে দেখানো হচ্ছে একদম পাশের চাষের জমি, সেখানে বাড়ি বানানো একটা ছোট্ট টিনের ঘর, সেই ঘরের মধ্যে। তার মানে পঞ্চায়েত প্রধান যারা রয়েছেন, পঞ্চায়েত সদস্য যারা রয়েছেন, তারা দেখবে না? ওনার অফ দ্য ল্যান্ড করতে দিল কেন? ওনার অফ দ্য ল্যান্ড তো প্রথম, তার জমিতে হাত দিলেই তো সে বলবে আমার জমি, তুমি কেন করছো? 3 নম্বর হচ্ছে ওখানে যারা গভর্নমেন্ট অফিসিয়ালস ছিল, গভর্নমেন্ট অফিসিয়ালস বলতে আমি ইনক্লুডিং রাজ্য পুলিশ থেকে আরম্ভ করে আইবি থেকে আরম্ভ করে সবাইকেই বলছি, শুধু বিএলআরও বলছি, সবাইকে বলছি, তারা এতদিন এগুলো কেন দেখলো না? এই যে বেসিক্যালি যে আন্ডারগ্রাউন্ড স্টোরেজ, যেটা এই ফেন্সিডিল এবং নানা রকম ড্রাগ পাচারের জন্য রাখা হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কি হিউম্যান ট্রাফিকিং কিংবা ইলিগাল আর্মস অ্যান্ড অ্যামুনিশন কিংবা এক্সপ্লোসিভ রাখার জন্য যথেষ্ট? দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন আমাদের 21 জানুয়ারি থেকে, মানে আমরা ফেন্সিডিল জানতে পেরেছি, হ্যাঁ, অস্ত্র রাখা হতো কিনা আমরা জানতে পারছি না। এবার দেখুন এই যে আমাদের 21শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত পুরো বর্ডারে অপারেশন অ্যালার্ট জারি করা আছে। আমরা সবাই জানি, আপনিও জানেন, যে মোটামুটি 2212 কিলোমিটার আমাদের পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বর্ডার আছে। টোটাল বর্ডারটা বাংলাদেশের সাথে 4145, মানে 51, মানে 4151। তার মধ্যে কিন্তু জলটা যদি এস্টুয়ারি পয়েন্টটা যদি বাদ দেন, সেইখান থেকে বাদ দিয়েও কিন্তু 2212 কিলোমিটার আমাদের। এই 2212 কিলোমিটারটা টোটালটাই বিএসএফ এর থেকে কভার করতে হয়। অর্থাৎ এস্টুয়ারি পয়েন্টে যে আমাদের প্রথম যেটা শামসেরগঞ্জ আউটপোস্ট আছে, সেখান থেকে আরম্ভ করে এই যেখানে আপনি দেখাচ্ছেন নদিয়া সম্পূর্ণ। আমি আসবো আমি জ্যোতির কাছে। জ্যোতি, নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ এই এত বড় সীমান্ত রক্ষার ক্ষেত্রে, কিন্তু এর থেকেও আরও কঠিন পরিস্থিতি আমরা জানি। যদি তুমি উত্তর পূর্বের সীমান্ত দেখো, মেঘালয় দেখো, সেখানে কিন্তু এর থেকেও কঠিন আরও পরিস্থিতি। তো প্লেন ল্যান্ড, এখানে যদি এভাবে একেবারে বর্ডার থেকে 7 কিলোমিটার দূরে এভাবে ট্যাঙ্কার বাঙ্কার যাই হোক বানিয়ে রাখা হয় এবং সেটা বিএসএফ এর চোখে না পড়ে, এখন গিয়ে হইচই হচ্ছে তাই চোখে পড়ছে, এ তো যথেষ্ট উদ্বেগের। জ্যোতি? না, একদমই তাই। বিশেষ করে দেখুন, যে বাংকার যেটা বলছেন, বা সত্যজিৎ যেটা রাইটলি পয়েন্টেড আউট করলো, যে বাড়ির ভিতরে আপনার হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড স্টোরেজ টাইপের, তো এটা তো ফ্যাক্ট। যেটা হচ্ছে কারোর বাড়ির নিচে যদি কেউ স্টোরেজ করে, তো নিশ্চয়ই বিএসএফ গিয়ে, সে তো একটা বাড়ির নিচে, আর এটা দেখা গেল খোলা। সেটাই বলছি। এবার আমি সেই প্রসঙ্গে আসছি। এবার ধরুন, এগুলো আপনি যে কনসার্নটা রেজ করেছেন, সেই কনসার্নটা আমাদেরও কনসার্ন, এবং যারা যারা এখানে প্যানেলিস্ট রয়েছেন, আমি আশা সবাই মোটামুটি সবারই একই কনসার্ন। দেখুন, এই যে বিষয়টা, মানে আপনার এই বর্ডার ফেন্সিং বলুন বা বর্ডারের নিরাপত্তা বলুন, এর জন্যে নানান রকমের আপনার মানে পদ্ধতি নেওয়া হয়। যেমন ধরুন, রাজ্য সরকারের পুলিশ, তাদের ইন্টেলিজেন্স, তাদেরও বিশেষ কাজ থাকে। এবার সেটা কাজটা কে করবে? কাজটা করবে বিএসএফ এর সঙ্গে সহযোগিতায়। এলআইএ বলে একটা মিটিং হয়। এবার সেই এলআইএ মিটিং মানে লোকাল লাইজনিং মিটিং। তো লোকাল লাইজনিং মিটিংয়ে এ রাজ্যে কোনো মিটিংয়ের কোনো আপনি রেজুলেশন দেখাতে পারবেন না। বিএসএফ এর তরফ থেকে একাধিকবার লেটার দেওয়া হয়। যদি বিএসএফ তো 50 কিলোমিটার এলাকা দাবি করেছিল, তাই নিয়ে একটা তরজা হয়েছিল, ঠিক আছে। এখন যদি 7 কিলোমিটারের মধ্যেই এরকম হয়, তাহলে 50 কিলোমিটার এলাকা বিএসএফ রক্ষা করবে কি করে? পরিস্থিতি হয়। আমি সেই প্রসঙ্গে আসছি। দেখুন, এই যে এই কোঅর্ডিনেশনটা খুব ইম্পর্ট্যান্ট। শুধু বাংলাদেশ সীমান্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গ বর্ডারের সঙ্গে নয়, বাংলাদেশ সীমান্ত আপনার ত্রিপুরার সঙ্গে রয়েছে, মেঘালয়ের সঙ্গে রয়েছে, আসামের সঙ্গে রয়েছে। কোথাও তো এরকম আপনি ঘটনা দেখাতে পারবেন না। এর আগে 2 বছর আগে দেখলাম একই সিমিলার টাইপ অফ ইনসিডেন্টস আমরা দেখতে পেলাম। কোথাও হচ্ছে একটা কিছু অস্ত্র ইলিগাল আর্মস সেখানে স্টোর করা ছিল। কোথায় না, মালদার কালিয়াচকে। এ তো এক ঘটনা প্রবাহ আপনি যদি দেখেন, মানে লাগাতার চলেছে ওয়েস্ট বেঙ্গলে। কোথায়? আসাম থেকে তো পাওয়া যাচ্ছে না। অসম থেকে তো আমি সেটাই বলছি, ত্রিপুরাতে পাওয়া যাচ্ছে না। অসম থেকে পাওয়া যাচ্ছে না। না, কি পাওয়া যাচ্ছে আসাম থেকে? অসমের বাংকার পাওয়া গেছে। কোথাও বাংকার পাওয়া যায় না, বাংকার পাওয়া যায়নি, জঙ্গি পাওয়া যাচ্ছে ওখান থেকে। না, আমি সেই প্রসঙ্গে আসি। দেখুন, পোরাস বর্ডার, জঙ্গি, আপনি বলুন না, যে র্যাডক্লিফ লাইন যেটার মাধ্যমে এই বর্ডারটা তৈরি করা হয়েছিল, সেখানে দাঁড়িয়ে আপনার যখন মানে এই বর্ডার ফেন্সিং নিয়ে আপনার
পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ, মানে আপনি যদি বর্ডার এরিয়া দেখেন সেটা হচ্ছে মেক্সিকো ইউএস বর্ডার, সেখানেও কিন্তু বাংকার হয়েছে, ট্রাম্পের আমলে হয়েছে। আমি সেটাই বলছি যে সেখানেও কিন্তু আপনার ইলিগাল ইমিগ্রেশন ঢোকে, কিন্তু কোশ্চেনটা হচ্ছে তাদেরকে ডিটেক্ট করার কাজটা, এই যে ডিটেক্ট করার কাজটা যে পুলিশের, সেই পুলিশের কোঅর্ডিনেশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অন্তপক্ষে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আমি এই জায়গা থেকে বিষয়টা, যদি এটা ভালো উদাহরণ দিয়েছে আমেরিকাও, মানে ডোনাল্ড ট্রাম্প ওই রকম পাঁচিল তুলে দেওয়ার পরেও তারা পারলো না, আমরা কি করব? না, প্রথম দুটো কথা পরিষ্কার করে দেওয়া ভালো। বিএসএফ এতদিন কি ঘুমাচ্ছিলেন? না, বিএসএফ ট্যাঙ্কার মাটির তলায় হচ্ছে কোনো বাড়ি বা কোনো ব্যক্তি মালিকানায় তার জমিতে, এটা দেখার দায়িত্ব বিএসএফ এর নয়। ঠিক বলেছে জ্যোতি এবং সত্যজিৎ দা, কিন্তু বিএসএফ তো এটা দেখবে যে এই ফেন্সি ডিল ওখানে জমিয়ে রাখার জন্য নয়, বাংলাদেশে যাচ্ছে কি করে সেই ফেন্সি ডিল, তার দায় তো বিএসএফ ঘাট থেকে ঝেড়ে দিতে পারবে না। ঠিক যেমন ভাবে বিএসএফ কে এই দায় নিতে হবে, যেহেতু সীমান্তের 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে ঘটনা, সেই সঙ্গে সঙ্গে রাজ্যের যে ইন্টেলিজেন্স, রাজ্যের যে পুলিশ, তারাও দায়িত্ব ঝেড়ে দিতে পারে না। এবং এরকম একটা ঘটনা, বিষয়টা একটু আটকাচ্ছি তোমাকে, তুমি যে বললে ইনিশিয়ালি বিএসএফ এর দায় নয়, তাহলে 50 কিলোমিটার নিজেদের আওতায় রেখে বিএসএফ করবেটা কি? না, দায় নয় না, বিএসএফ এর দায়। বিএসএফ যে যুক্তি জ্যোতি বা সত্যজিৎ দা দিচ্ছিলেন, বা যে মালিকের জমিতে এই ট্যাঙ্কার তৈরি হলো বা যার বাড়ির নিচে এই ট্যাঙ্কার তৈরি হলো, সেটা দেখার দায়িত্ব বিএসএফ এর নয়। আমি ধরে নিলাম বিএসএফ এর নয়, তাহলেও কিন্তু সেই জিনিসপত্রগুলো কোথা থেকে এসে চোরাই পথে যাচ্ছে তার দায় বিএসএফ কে নিতে হবে। বিএসএফ কোনোভাবে এই দায় সরাতে পারে না। দ্বিতীয় কথা, ইন্টেলিজেন্সের ফেলিওর, যে এরকম একটা সীমান্তবর্তী এলাকায় এবং যে থানায় অধীনে এই ঘটনা ঘটছে, সেই থানার অফিসাররা এবং যে লোকাল, যে অঞ্চলে এই ঘটনাটা ঘটছে, সেই অঞ্চলের যারা দায়িত্বে রয়েছেন, পুলিশ প্রশাসন, তারা কি চোখ বন্ধ করে আছে? সুতরাং এটা মনে রাখতে হবে, বারবার আমরা যদি সরকারের উপর দায়িত্ব চাপিয়ে দিই, সরকার কি চায় এই অবৈধ কাজগুলো ঘটুক? আপনি একটা জায়গায় দেখাতে পারবেন যে সরকার এটাকে সমর্থন করছে বা চাইছে এই ধরনের ঘটনা ঘটুক? বরং এই আন্তর্জাতিক, এটা তো বলবো আন্তর্জাতিক ক্ষেত্রের একটা বিষয়, যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের বর্ডারের ভিতর দিয়ে কিভাবে এগুলো রপ্তানি হচ্ছে, এবং এটা অবৈধ রপ্তানি, সেখানে যে রাজ্য থেকে হচ্ছে, এবং বিএসএফ দুজনকে সমান দায়িত্বশীল হতে হবে। যদি তারা দায়িত্বশীল না হয়, তাহলে শুধু সরকারের উপরে বা প্রশাসনের উপরে দায়িত্ব ছেড়ে দিলে হবে না, পুলিশকে আরো বেশি তৎপর হতে হবে। পুলিশের চোখের দাগায় বলছে ক কিলোমিটারের মধ্যে থানা, তারা জানতে পারলো না যে দিনের পর দিন এরকম 4খানা ট্যাঙ্কার তৈরি হলো, তাকেও তো দায়িত্ব নিতে হবে পুলিশকে। আচ্ছা, আমি একদম নির্দিষ্ট করে যদি জানতে চাই, আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। আমি কর্নেল ভাদুরীর কাছে জানতে যাবো, তাহলে কর্নেল ভাদুরী, দায় কার? দেখুন, আমাদের টার্মিনোলজিতে একটা কথা আছে, AOR, এরিয়া অফ রেসপন্সিবিলিটি। এখন এরিয়া অফ রেসপন্সিবিলিটি এক্সক্লুসিভও হয়, আবার ওভারল্যাপিংও হয়। এখন বর্ডার এরিয়াতে অ্যাজ পার লেটেস্ট মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্টে, বিএসএফ এর AOR হচ্ছে up to 50 kilometers from the international boundary. এখন এইখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও AOR আছে। এখন এটা এই 50 kilometers between up to the international boundary, আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও AOR। এখন যখন দুটো অর্গানাইজেশন, একটা সেন্ট্রাল অর্গানাইজেশন আর একটা স্টেটের অর্গানাইজেশনের ল এনফোর্স এজেন্সিজের AOR ওভারল্যাপ করে, সেইখানে এই দুটো এজেন্সিজের যে ইন্টেলিজেন্স কালেকশন অ্যান্ড শেয়ারিং, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। এই পার্টিকুলার সিচুয়েশনে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে বিএসএফ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে ইন্টারনাল ইন্টেলিজেন্স শেয়ারিংটা হচ্ছিল না, বা কিছু একটা ইন্টেলিজেন্স শেয়ারিং এর গ্যাপ আছে। সেকেন্ডলি, বিএসএফ এর প্রাইমারি টাস্ক হচ্ছে পুলিশিং দ্য ইন্টারন্যাশনাল বাউন্ডারি। বিএসএফ এর কোনো ল এন্ড অর্ডারের এখতিয়ার নেই,
এই ক্ষেত্রে ইভেন দো আপ টু 50 কিলোমিটার ওদের এওআর ডেজিগনেট করা হয়েছে, কিন্তু ল এনফোর্সমেন্ট এজেন্সি ওরা না, ওরা বর্ডার পুলিশিং এজেন্সি। ল এনফোর্সমেন্ট এজেন্সি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর এওআর। এখন মানে এই দুটো যে কনফ্লিক্টিং সিচুয়েশন, সেটার অ্যাডভান্টেজ সবাই নিচ্ছে। মানে তাহলে তো কর্নেল ভাদুরী তাহলে হচ্ছে সিস্টেমেই গলদ। সিস্টেম না, এটা ইন্টার অর্গানাইজেশনাল কোঅর্ডিনেশনের গন্ডগোল। মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ নিজের এওআর মেনটেন করছে, বিএসএফ বলছে আমারও এওআর, কিন্তু এরা দুজনে সিনক্রোনাইজ না, এরা নিজের ইন্টেল শেয়ারিং করছে না। সেই জন্য এইরকম সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এখন এই যে ইনসিডেন্টটা হয়েছে, এটার পুরো ক্রেডিট কিন্তু বিএসএফ নেওয়ার চেষ্টা করছে যে আমরা ডিসকভার করেছি। তার মানে বিএসএফ এর কাছে ইন্টেল ছিল, আর বিএসএফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে যারা বলছে যে লোকাল থানা 2 কিলোমিটারের এর বা 500 মিটারের মধ্যেই এই লোকেশনের লোকেটেড আছে, ওই থানা ওসি কিন্তু এই ইন্টেলিজেন্সটা নেই। কারণ থানা ওসির কাছে ইন্টেলিজেন্স হলে থানা ওসির রেসপন্সিবিলিটি আন্ডারে আসে এই পার্টিকুলার ইনসিডেন্টটা। ঠিকই, অনেক ধন্যবাদ কর্নেল ভাদুরী আপনাকে। আমি এই জায়গা থেকেই সত্যি দেবো, আর মানে কর্নেল ভাদুরী কোথাও গিয়ে কিন্তু একটা পুলিশের কোর্টেও কিন্তু বলটা গেল। সেটা বলে দিচ্ছি আমি। দেখুন, এমএইচএ থেকে যখন পাশ করা হয়েছিল রিগার্ডিং 50 কিলোমিটার সম্বন্ধে, তখন স্পেসিফিক করে দেওয়া হয়েছিল যে এই 50 কিলোমিটার্সটাকে আন্ডারলাইন করে দেওয়া হয়েছিল নার্কোটিক, শুধু নার্কোটিক, এটার উপরই দেওয়া হয়েছিল। হাওয়েভার এটা আপনাকে মনে করিয়ে দিলাম। কিন্তু ঘটনা হচ্ছে, দেখুন এখানে বিএসএফ তার দায় এড়াতে পারে না, রাজ্য পুলিশও দায় এড়াতে পারে না। এখানে প্রোঅ্যাক্টিভভাবে বিএসএফকে যেমন কাজ করতে হবে, রাজ্য পুলিশকেও কাজ করতে হবে। অর্থাৎ এখানে দায়ঠাল, যেটা আপনি একটা কথা জিজ্ঞাসা করলেন না, কিন্তু যদি এখানে বিএসএফ এটা খুঁজে পেয়ে থাকে তাহলে তো পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। বলছি সেটাও বলছি। দেখুন, এই খবরটা জোগাড় করা দরকার ছিল, সেন্ট্রাল আইবি সব মিলিয়ে করা দরকার ছিল, কিন্তু যে কোনোভাবে হোক এটা হয়েছে। কিন্তু যেটা আমার বলার দরকার সেটা হচ্ছে, দেখুন এখানে প্রোঅ্যাক্টিভনেসটাই ছিল না। এই যে এত বড় যে ট্যাঙ্কারগুলো যে লাগিয়ে দেওয়া হলো মাটির নিচে দীর্ঘদিন ধরে ঢালাই করার পরে, অর্থাৎ উপর থেকে যদি বোমবাজিও করা হতো, কিছু হতো, এই ট্যাঙ্কারের কিচ্ছু করা যেত না, বুঝতেও পারতো না। এই যে করা হলো, এটা কিভাবে হয়ে গেল দীর্ঘদিন সবারই চোখের বাইরে। অর্থাৎ ওখানকার যে লোকালিটি ছিল তারা একটা খবরাখবর, তাদের সাথে যে একটা যোগসূত্র, তাদের মাধ্যমে যে ইন্টেলিজেন্স কারেকশন, সেইটা কিন্তু রাজ্য পুলিশও করতে পারেনি, সেন্ট্রাল ইন্টেলিজেন্সও করতে পারেনি। একদমই ঠিক। আমি এই জায়গাতেই বিশ্বজিৎ এবং জ্যোতির কাছে আসবো, তবে একটা বিরতির পর। সঙ্গে থাকুন। বিশ্বজিৎ, এই ক্ষেত্রে কোনো একজনকে দাগিয়ে দেওয়া বোধহয় এরকমভাবে সরলীকরণ হয়ে যাবে, কিন্তু এটাও তো ঠিক শাসক দলেরও একটা ভূমিকা থাকে। না, অবশ্যই ভূমিকা থাকে, ভূমিকা এড়ানো যায় না। কিন্তু শাসক দল একটা সমষ্টিগতভাবে যদি দেখে দেওয়া যায় পুরো দলটা বা সরকারকে, তাহলে চিহ্নিত করো, এটা মনে হয় ভুল হবে, এটাও অবৈধ সামান্যীকরণ হবে। আসলে উদাসীনতা, যেখানে পুলিশ প্রশাসন উদাসীন, যেখানে বিএসএফ উদাসীন, এই যে প্রোঅ্যাক্টিভের কথা হচ্ছে না, তারা অনেক বেশি উদাসীন যদি না হতো, এই বর্ডার বা সীমান্ত নিয়ে যত্নশীল হতো, এবং ভেবে দেখো যে এই সীমান্তের 5 কিলোমিটারের মধ্যে এমন ঘটনা একদিন নয়, দীর্ঘদিন ধরে চলছে, একাধিক চলছে। সুতরাং এটা যদি না জানা থাকে প্রশাসনের, অর্থাৎ পুলিশ প্রশাসনের, এবং সেই সঙ্গে সঙ্গে সীমান্তের যারা রক্ষী, আজকে তো সীমান্তরা চিহ্নিত করলো, এতদিন কোথায় ছিল, তাহলে এই দায়িত্ব তো এই দুজনকে নিতেই হবে। সুতরাং এই উদাসীনতা থেকে যদি একটু দায়িত্বশীল হতে পারে পুলিশ, তাহলে এটা তো শুধুমাত্র রাজনৈতিক দলের ব্যাপার নয়, একটা সীমান্ত দিয়ে যে রপ্তানি হচ্ছে, অবৈধ রপ্তানি হচ্ছে, এর সঙ্গে আমার দেশের স্বার্থ, আমার রাজ্যের স্বার্থ, আমার রাষ্ট্রের স্বার্থ। তাহলে সেখানে যদি এরা দায়িত্বশীল না হয়, তাহলে কাকে আমরা কার দিকে আঙুল তুলবো বলো? ঠিক, তাহলে তো যদি শুধু উদাসীনতা এই বিষয়টাও নয়, কোথাও গিয়ে একটা মদতের অভিযোগও কিন্তু ওঠে। না, এইটাই আমি সেই প্রসঙ্গেই বলতে যাচ্ছিলাম। বক্তব্য হচ্ছে, দেখুন মোটিভটা খুব ইম্পর্টেন্ট। যে একটু আগে বিশ্বজিৎদার বক্তব্য আমি শুনছিলাম, খুব গুছিয়ে বলেন উনি, ভালো বলেন। সরকার চায় না, উনি বলছিলেন যে সরকার তো চায় না,
হ্যাঁ, ধরুন সরকার এরকম একটা সরকার, যে সরকার মূল অনুপ্রবেশকারী জেহাদিদের মাধ্যমে ক্ষমতায় আসে, দীর্ঘদিন ধরে বলা সত্ত্বেও আপনি দেখুন খাগড়াগড়ের নিচে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, উপরে জঙ্গিরা বোমা বাজছে, সরকার এটা জানে না, পুলিশ জানে না, প্রশাসন জানে না। এই যে রোহিঙ্গারা এখানে বসে রয়েছে এই গুলশান কলোনিতে, জানে না কেউ। আপনি বলুন যে এই শেখ শাহজাহানের এলাকা সন্দেশখালীতে রোহিঙ্গারা বসে রয়েছে, জানেন না কেউ। মোটিভটা ইম্পর্টেন্ট শুভচিন্তা। মোটিভটা হচ্ছে সরকার যখন মনে করে যে আমরা এই অনুপ্রবেশকারী জিহাদিদের মাধ্যমেই এরাই হচ্ছে আমার ভোট ব্যাংক এবং এদের মাধ্যমে আমি ক্ষমতায় আসব, সুতরাং আমি তাদেরকে আটকাবো না। তাহলে কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করছে? তাহলে কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করছে? তাহলে কেন্দ্রীয় এজেন্সিগুলো কি করছে? মনে হয় সব্যসাচী, কেন্দ্রীয় এজেন্সিগুলো তো ধরছে। আজকে বলুন আপনি আসাম পুলিশের এসটিএফ এসে এখানে গুলশান কলোনি থেকে জঙ্গি ধরছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে। কলকাতা পুলিশ বলছে, এখানকার রাজ্য পুলিশ বলছে তাদের সহযোগিতা ছাড়া হতো না। দেখো, জ্যোতি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছে, তো সেই রাজনৈতিক দলের খারাপ অবস্থা কেন এই ন্যারেটিভসের জন্য যে সরকার ক্ষমতায় এসছে জঙ্গিদের নিয়ে? এই সরকার কিন্তু জঙ্গিদের দ্বারা ক্ষমতায় আসেনি। আচ্ছা, পশ্চিমবঙ্গের কত সরকারে এনেছে, সুতরাং এইভাবে এই যে সাধারণ মানুষ তারা কোনোদিনই মেনে নেবে না, কারণ সরকার তার সমাজ সরকার কখনো জঙ্গিদের দ্বারা ক্ষমতায় আসে না। বিরতির সময় গিয়েছে। ওনার অফ দ্য ল্যান্ড এবং পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান, স্পেসিফিক কেস শুড বি রেজিস্টার্ড এগেইনস্ট দেম। ঠিক, কিভাবে এটা হলো না? কিন্তু সত্যজিৎবাবু, সবসময় সরকার চাইলে কি সবকিছু আটকানো যায়? মুখ্যমন্ত্রী চাইলে তাহলেও কি আটকানো যায়? যায় যে না, আমি সেই ইস্যুতে আসবো এবার একটা বিরতির পর। আচ্ছা, ঠিক। নদী চুরি বা বালি চুরি যাই বলুন না কেন, আজকের ঘটনা তো নয়, আজকের ঘটনা নয়, এবং এইটা নিয়ে মুখ্যমন্ত্রী লাগাতার সতর্ক দিয়ে আসছেন। আমি 2018 সালে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো, শুরুতেই শোনাবো, এবং 2025 অর্থাৎ এবছর কি বলেছেন তিনি। বালি খাদান আর সুরকি টুরকি মোরাম, এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে? ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে। যারা এইসব করে খাচ্ছে তাতে এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, ব্রিজগুলোর সর্বনাশ হয়ে যাচ্ছে, আর যে টাকাগুলো তোলে তার নিজের পকেটে তোলে। অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোকের সাথে যোগাযোগ করে কিছু লোকাল মাফিয়া এটা তোলে। তো এতগুলো লোক আপনারা থাকবার সময়ও কি করে এত ইললিগাল মাইনিং হয়? এত স্যান্ড মোরাম কে টাকা খাচ্ছে? খাল বিল পুকুর, হ্যাঁ ম্যাম, বালি স্যান্ড মাটি, খাল বিল বোঝো তো? হ্যাঁ ম্যাম, গেছিল, ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও, এবং গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। ওই যে বিরতির আগে আপনাদের বলছিলাম না যে প্রশাসন সবসময় বলেও কি পরিস্থিতি সামলাতে পারে। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি বলে যাচ্ছেন গত কয়েক বছর ধরে নাগারে একই কথা, তারপরেও কি অবস্থা হয়, কি অবস্থা হলো সেটাই দেখাবো, এবং সরাসরি চলে যাব নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ সিংহ রায় গত কয়েক বছর ধরে লাগাতার এই বালি চুরির বিরুদ্ধে খবর করে গেছে। সম্প্রতি মহানন্দার তীরে গজিয়ে ওঠা অবৈধ রিসর্ট এই নারায়ণের খবরের জেরে বন্ধ রয়েছে। আজ বালাসন নদীতে বালি চুরির খবর করতে গিয়ে কি অবস্থা হলো নারায়ণের কাছ থেকে শুনবো। নারায়ণ। শুভসচী, প্রথমেই বলি, মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা নতুন করে দিন কয়েক আগেই, তারপরেই আমরা দেখতে বেরিয়েছিলাম যে শহরের নদী অর্থাৎ বালাসন নদী বা মহানন্দা নদী, সেই সময় আমরা মহানন্দা নদীতে দেখলাম নদীগর্ভে রিসর্ট, নদীগর্ভে খনন, যা নিয়ে খবর করেছি। পরবর্তীতে প্রশাসন নড়ে চড়ে বসেছে, রিসর্ট বন্ধ করেছে। ঠিক একইভাবে আবার খবর হলো বালাসন নদীতে মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও মাটিগাড়া থানার থেকে 300 মিটার দূরে নদী খনন চলছে। এটা চলছে বেশ কিছুদিন ধরে, যা নিয়ে আজ আমরা সকাল 11টায় খবর করতে গেছিলাম। নদীতে গিয়ে পৌঁছানোর পরেই ক্যামেরা দিয়ে যখন দেখি যে এক একটা নদী খনন এভাবে হয়েছে এক এক জায়গায়, যে 5 তলা বিল্ডিং ঢুকে যাবে নদী গর্ভে, নদীতে জল নেই, একটা সাইডে জল,
অবৈধ খনন চতুর্দিকে চলছে। হঠাৎই এক ব্যক্তি এসে আমাদের জিজ্ঞেস করলো, আপনারা যে এখানে এসেছেন আমাদের পারমিশন নিয়ে এসেছেন? প্রকাশাজি কোট আনকোট বলছি, বালি মাফিয়ারা বলছে তাদের পারমিশন নিয়ে নদীতে ঢুকতে হবে। তাদের পারমিশন কি আদৌ নিয়েছি? পরবর্তীতে সেই বালি মাফিয়া কিছুক্ষণ পর আরো বহু মাফিয়াকে ডাকলো, একত্রিত জড়ো হলো এবং নদীর চরে যারা বালি উত্তোলন করছিল তাদের সেই সমস্ত লেবারকেও ডাকা হলো, ঘিরে ধরলো আমাদের। বালি মাফিয়ারা প্রথমেই আমাদের ক্যামেরাম্যান তুমিনের হাত থেকে ক্যামেরা ছিনে নিয়ে সজোরে ঢিল মারলো বালাসন নদীতে। আমি বহুবার রিকোয়েস্ট করার পরেও তারা মানলো না। এরপরে শুরু হলো আমাদেরকে মারধর, আমাকে মারছে, আমার ক্যামেরাম্যানকে মারছে। এরপরে তাদের যে অর্থাৎ সেই এলাকার যে কর্তা ব্যক্তি হবে, কোনো এক ব্যক্তি এসে আসলো, সে আমাদের ওদের কিছুটা টাইম দাঁড় করলো যে তারা আমাদের আবার জিজ্ঞাসাবাদ করলো। এরপর আমাদের বালাসন নদী থেকে 100 মিটার দূরে যে পার সেখানে নিয়ে যাচ্ছে। ওই সময় সভ্যতাকে আমাদের মনে হচ্ছিল, আমার আর আমার ক্যামেরাম্যান, আমরা বোধহয় কিছু চুরি করেছি। কারণ চোরকে যেমন পুলিশ ধরে নিয়ে যায়, সেরকম আমাদের ধরে নিয়ে যাচ্ছে না, এবং পেছন থেকে আমাদের এলোপাতারি চর, থাপ্পড়, লাঠি এগুলো মারছে। এক জায়গায় নিয়ে বসানো হলো এবং তারা বলছে মুচ লেখা দিতে হবে। কি মুচ লেখা জিজ্ঞেস করলাম, বলছে এখানে আর আসা যাবে না এবং তাদের এরপর আসতে গেলে আমাদের পারমিশন ছাড়া এখানে ঢোকা যাবে না। তারপরে মোবাইল বের করলো, আমাদের মোবাইল গুলো নিয়ে নিয়েছে ততক্ষণে, এবং তার পকেট থেকে মোবাইল বের করলো, নিজেরা আলোচনা করে রেকর্ড করা শুরু করলো। যে আমাকে একেবারে তুই তুকারি করে বলছে, তুই বল এখানে আসছিস, এখান থেকে তুই প্রত্যেক মাসে 10,000 টাকা করে মাসোয়ারা নিস। সেই সময় আমি আর পারলাম না, রুখে দাঁড়ালাম, বললাম মারার হয় মেরে ফেলো, এই কথা আমি বলতে পারবো না। বলাতে পেছন থেকে সপাটে আবার চড় আমার গালে। ঠিক সেই সময় এলাকার পঞ্চায়েত গুটি গুটি পায়ে পাশ দিয়ে এসে আমার পাশে বসে, তার সামনেই মার চলে। পরবর্তীতে সেই পঞ্চায়েত, প্রথম দিকে আমি জানতাম না তিনি এলাকার পঞ্চায়েত, পরবর্তীতে সেই পঞ্চায়েত সেখানে বুঝায় অনেক করছে, আমাদের বললো ভাই চলো। তারপরে আমরা সেখান থেকে বাইকে উঠে যাওয়ার আগে আমি আবার বলে আসি যে আপনারা যেই কাজটা করলেন, আমার ক্যামেরা বালাসনে ভাসিয়ে দিলেন, মারধর করলেন, খবর করতে আসার জন্য আপনার পারমিশন নিতে হবে, এটা আমি কোনোদিন করবো না। যদি আরো মারার মেরে নেন, কিন্তু মিথ্যে কথা বলবো না। এই বলে সেখান থেকে ক্রমে আমি যখন আমার পিছু নিল আবারও বালি মাফিয়া দেখতে চাইলো, বলে রাখি তারা এই মাফিয়াদের হুমকি ছিল, যদি এই ঘটনা শহরে গিয়ে বা থানায় এটা নিয়ে করি তাহলে 5 মাসের হুমকি পর্যন্ত আমাদের দেওয়া হলো। আমি ভয়ের চোটে কোন রকম সেখান থেকে বেরিয়ে শহরে এসে তারপরেই আমার অফিস, কলকাতা অফিসকে জানাই, একদমই একদমই কত স্টেপ নেয় এবং যারা থানায় কমপ্লেন করি, কমিশনারের কাছে, এবং ডাক্তার দেখিয়ে এখন আতঙ্কে। তবে এই মুহূর্তে কিছুটা সুস্থ বলা চলে। সুব্রত, ঠিক। নারায়ণ, তুমি সাবধানে থাকো, আমি তোমার কাছে পরে আবার আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমি সত্যজিৎবাবুর কাছে শুরুতে আসি। সত্যজিৎবাবু, আমি তো খুব ভুল না করি 80-তে আসিও না বলে একটা ভানু বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল, সেখানে ওই আমি জল পুলিশের আন্ডারে, মনে আছে আপনার ছবিটা? এরা কি জল পুলিশ বোধ হয় নাকি? মানে ওখানে কোনো পুলিশের শাসন চলবে না, ওরাই জল পুলিশ, ওরাই নদীর বালি চুরি করবে অবাধে, মুখ্যমন্ত্রী বারণ করবেন, তাতে কার কি যায় আসে? এই দৃষ্টতা পায় কি করে সত্যজিৎবাবু? বিশাল বিশাল সব্যসাচী এই ঘটনা নিন্দাযোগ্য ঘটনা, এটা বলার অপেক্ষা রাখে না। যারা আমরা রয়েছি এবং আপামর জনগণ কলকাতার এবং পশ্চিমবঙ্গবাসী, এটা নিঃসন্দেহে এটা নিন্দাযোগ্য ঘটনা। এবং নারায়ণ সিংহ রায়কে কংগ্রেচুলেশন যে এত দৃঢ়তা দেখিয়ে উনি কাজটা বন্ধ, হয়তো এর আগে রিসোর্টটা বন্ধ করতে পেরেছিলেন, কিন্তু এটা হয়তো বন্ধ করতে পারেননি, কারণ লোকাল সাপোর্ট ইলিগাল ক্রিমিনালসদের পরে ছিল। 2-3টে কথা বলি। আপনাদের চ্যানেলের মাধ্যমে যে রিসোর্টটা দেখিয়েছিলেন, যেটা দেখে যেটা দেখাচ্ছি, যে ছবি দেখাচ্ছে এই রিসোর্টটা, এটা দেখে
অ্যাকচুয়ালি প্রশাসনিক প্রধান যারা আছেন তারা প্রত্যেকে হক চুকিয়ে গেছিল যে মহানন্দা নদীর মধ্যে এই রকম করে একটা রিসোর্ট কিভাবে তৈরি হয় উইদাউট দ্য পারমিশন অফ গভর্নমেন্ট কিভাবে তৈরি হয়, এবং সেই রিসোর্টটাকে ভাঙা এবং সেটাকে বন্ধ করে দেওয়া, এটা যদি মূল কৃতিত্ব হয় সেটা হচ্ছে নারায়ণ সিংহ রায় এবং তার সঙ্গী জি 24 ঘন্টা যারা সঙ্গী শিলিগুড়ি অবস্থিত তারা করেছেন। থ্যাংক ইউ ফর দিস। তবে এদেরকে বন্ধ করার জন্য যারা বলছেন না এখানে মুচিলেখা দিতে হবে, এই দিতে হবে, এটা শিলিগুড়ি কমিশনারেটের আন্ডারে পড়ে। আমার মনে হয় যদি প্রশাসন শক্তভাবে এখানে রুখে দাঁড়ায়, একটা মুখে যেটা বলছেন প্রশাসনিক ম্যাডাম মুখ্যমন্ত্রী, কিন্তু এখানে যদি প্রশাসন যদি পুলিশ রুখে দাঁড়ায় এটা 3 দিন নয় 1 ঘন্টার মধ্যে বন্ধ হবে। আচ্ছা, এটা আমি কনফার্ম। আচ্ছা, কিন্তু ঘটনা একটা কিন্তু ঘটনা হচ্ছে এদের এগেনস্টে টোটাল অ্যারেস্ট করতে হবে, অ্যারেস্ট করে এদেরকে নন অ্যাভেলেবল সেকশনে নিয়ে আসতে হবে। কে তাদের এই পারমিশন দিল এদের মাথাটাকে খুঁজে বার করতে হবে। ঠিক, কিন্তু বিশ্বজিৎ দা 2021 সাল থেকে এই খবর নারায়ণ করছে বালাসনে, এবং এরকমও হয়েছে ওখানে যে নদীতে ব্রিজ রয়েছে, ব্রিজের গোড়া থেকে বালি নেওয়ার ফলে ব্রিজ বসে যাচ্ছে। আর 23-এ তো এরকম খবর হয়েছিল এই বালি চুরি করতে গিয়ে চাপা পড়ে মারা গেছিল 3 জন, তাদের মধ্যে 2 জন কিশোরও ছিল। অর্থাৎ এরা চলছে, একদিনের ঘটনা নয়। তারপরে প্রশাসনিক অভিযান রয়েছে, ধরপাকড় রয়েছে, তারপরে যে কি সেই এবং এত সাহস এই জায়গায়। আসলে দেখো, মানে একেবারে প্রশাসনের শীর্ষ যে কর্তৃ তিনি বলছেন এবং সাবধান করছেন জেলা প্রশাসন এবং পুলিশকে, অর্ডার দিচ্ছেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। কাদের? অ্যাডমিনিস্ট্রেশনকে লোকাল মাফিয়াদের সুনির্দিষ্ট করে দিচ্ছেন যে লোকাল মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। এখন যদি লোকাল মাফিয়ারা দিনের পর দিন পুলিশ প্রশাসন যদি ভয় পেয়ে থাকে, এই যে আজকে নারায়ণ সিংহ রায় ও তো ভয় পায়নি, ওর তো সাংবাদিকতার পেশা, আজকেও সাংবাদিকতায় এসছে এই ব্রত নিয়ে, যেটা সত্যি, যেটা সমাজের উপর পরিবেশের উপর ক্ষতিকারক সেটা সে বলবে। কোথায় পুলিশ প্রশাসন? এইটুকু হিম্মত, এইটুকু সাহস নারায়ণের কাছ থেকে যদি পুলিশ প্রশাসন ধার নিতে পারে তাহলে সমাজটা, ছবিটা একেবারে পাল্টে যাবে। দ্বিতীয় যে কথা তোমাকে বলি, বলছে পারমিশন নিতে হবে। আমার তো অবাক লাগছে। এরপরে এই মাফিয়া যারা লোকাল মাফিয়ারা তারা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ায় যাক, বলুক সাংবাদিকদের আগে মাফিয়ার কাছ থেকে পারমিশন নিতে হবে। এটা কোন রাজ্য? সুতরাং এই মুহূর্তে ওই এলাকার পুলিশ প্রশাসন, এসপি যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেয় এবং নারায়ণের উপর যারা অত্যাচার করলো, ক্যামেরা যারা ফেলে দিল, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গণতন্ত্র কোনোদিন বাঁচবে না। যে সুস্থ গণতন্ত্রে বাঁচার আমরা স্বপ্ন দেখি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এদের বিরুদ্ধে শাস্তি নিতে, তাহলে কিসের ভয়? পুলিশের ভয় কিসের? প্রশাসনের ভয় কিসের? জ্যোতি, না দেখুন, পুলিশ যতটুকু আমি জানি, সত্যজিৎদা বেটার বলতে পারবেন, যে পুলিশ কিন্তু চেন অফ কমান্ড ফলো করে। তো একটু আগে যেটা বিশ্বজিৎদা বলছিলেন যে নারায়ণ যে দৃষ্টান্ত রাখতে পেরেছে, পুলিশ সেটা কেন রাখতে পারছে না? তার কারণ হচ্ছে নারায়ণের বস মমতা বন্দ্যোপাধ্যায় নন। এই মমতা চেন অফ কমান্ড মানে এসপি কাকে ফলো করবে, এসপি তার উপরের আধিকারিককে ফলো করবে, তার আধিকারিক তার উপরে আধিকারিককে ফলো করবে। তো সুতরাং সেই জায়গা থেকে যখন কমান্ড আসে তারা শুনতে বাধ্য, তারা নিজের ইচ্ছা মতো কাজ করতে পারে না। এবং এই যে আপনি বলুন এই রিসর্টটা তো একদিনে হয়নি, দীর্ঘদিন টাইম লেগেছে। ধরুন এইটা এই বিল্ডিংটা তৈরি করতে ধরুন একদিনে তো হয় না, মিনিমাম 6 মাস লাগবে, 1 বছর লাগবে। এবং 1 বছর ধরে যখন সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, সেখান থেকে তিল 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 করে গড়ে উঠলো, তাও নদীবক্ষে পুলিশ কেউ জানে না, প্রশাসন জানে না, লোকাল বিডিও, এসডিও, ডিএম কেউ জানে না। এটা হতে পারে যে আমি এতদিন পরে জানলাম। আপনি ভাবুন কতটা দুর্ভাগ্যের বিষয়, আজকে জি 24 ঘন্টাকে ওখানে গিয়ে এই রিসর্টটাকে বন্ধ করাতে হচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পারছে না। তার কারণ কি? প্রশাসনও কিন্তু চেন অফ কমান্ড ফলো করে। এই যে চেন অফ কমান্ড আমি বারবার করে বলে যাচ্ছি, চেন অফ কমান্ডের জন্য কিন্তু যত সব প্রবলেম। আপনি এসপি চাইলেও ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না, তার কারণ এসপির কাছে ইনস্ট্রাকশন রয়েছে ওই বালি খাদানের টাকাটা কোথায় পৌঁছাচ্ছে ইনভেস্টিগেশন করে দেখুন। আপনি তো রিসর্ট বন্ধ করছেন, কিন্তু ওই টাকাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে, কালীঘাটে পৌঁছাচ্ছে কিনা সেটা আপনারা ইনভেস্টিগেশন করুন। আমার মনে আছে আপনি 2022 সালে সম্ভবত আপনি এটা শো করছিলেন কুমারের সরকারকে নিয়ে, অন্য একটা চ্যানেলে ছিলেন, আমরা ছিলাম সেই শোতে। সেখানে কুমারের সরকার টিএমসির নেতা, তিনি তো এই মাফিয়ার সঙ্গে সরাসরি যুক্ত, এই একই কেসে। কই কুমারের সরকার এখনো ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
তো যখন কুমারের সরকার কনফিডেন্স পাচ্ছে এবং তাকে দেখে অন্য তৃণমূল কংগ্রেসের নেতারা দেখতে পাচ্ছে যে কুমারের সরকার বাইরে ঘুরে বেড়ায়, কুমারের সরকারের এরকম বালি মাফিয়া হওয়া সত্ত্বেও, এত কাণ্ড করা সত্ত্বেও তার বিরুদ্ধে কেউ ব্যবস্থা নেয় না, আমরা দিনের পর দিন করবো এটা। আচ্ছা, আমার একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আর এই নারায়ণ সিংহ রায়ের ওপরে হামলাকারীদের মধ্যে দুজনের ছবি আমাদের হাতে এসেছে, সেই দুজনের ছবি আপনাদের এই মুহূর্তে দেখাবো। এরা প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত। যার ছবি দেখছেন এ এলাকায় ধনা বলে পরিচিত। আরেকজনের ছবি আপনাদের দেখাবো। আমি সত্যজিৎবাবুর কাছে আসবো। সত্যজিৎবাবু, এই যে এই ধনা জাতীয় এই ধরনের দুষ্কৃতীরা যারা খোলাখুলিভাবে এই বিষয়টা করে, এদের পুলিশ কি চেনে না নাকি? পুলিশ নিঃসন্দেহে চেনে, পুলিশের কাছে রেকর্ডও আছে। আমি দুটো কথা একটু বলে দিই। দেখুন, কয়েকদিন আগে আমরা সেই গোয়ালপুকুরের সাজ্জাদ আলম যারা পুলিশকে গুলি করে পালিয়েছিল জেলখানা থেকে, মনে আছে? রাস্তার হ্যাঁ, সাজ্জাদ। তো তাদেরকে তার উপরে অর্ডার হয়েছিল যে আমরা যদি একটা গুলি চালাই তো আমরা 4টে গুলি চালাবে। তার 3 দিনের মধ্যে দেখুন এনকাউন্টার হয়ে গেল, সে মারা গেল, সে ধরা পড়লো বর্ডার থেকে এবং তাকে মারা হলো। এবং তার সঙ্গপাঙ্গ প্রত্যেকটাকে বিহারের বর্ডার থেকে, ঝাড়খণ্ড থেকে, কালকেও আপনাদের চ্যানেলে দেখিয়েছে, তাদেরকে ধরে নিয়ে আসছে। আচ্ছা, আরেকজনের ছবি পেয়েছি আমরা, এই যে ধনা, আরেকজন লাল জামা পরে, সে হচ্ছে দীপক। বেসিক্যালি তারা যে যে কোনো পলিটিক্যাল প্যাট্রোনেজে থাকতে পারে, বাট বেসিক্যালি দে আর দ্য ক্রিমিনালস। যারা গণতন্ত্রের যে আমাদের যে সংবাদপত্র মিডিয়ার উপর যারা হাত দেয়, তারা বেসিক্যালি ক্রিমিনালস। এই ক্রিমিনালদেরকে যদি শায়েস্তা করতে হবে, এখানে আমাদের বর্তমান রাজ্য সরকারকে অনেক বেশি স্ট্রং হতে হবে। এবং এখানে যদি তাদের উপর অ্যাকশন না নেয়, তাহলে কিন্তু এরা দিনের পর দিন বাড়তে শুরু করবে। এটা কোনো মতেই সাধারণ জনগণ মেনে নিতে পারবে না যে মিডিয়ার উপরে এরকম অত্যাচার এবং ওদের মুখ বন্ধ করে দেওয়া। এই রেসর্টটা যদি আপনারা না দেখাতেন, এই রেসর্টটা রমরমিয়ে চলতো, এই রেসর্টটা বন্ধ করাটাই হয়ে গেছে নারায়ণ সিংহ রায়ের কাছে বিপদ। জি24 ঘন্টা গিয়ে তাকে বন্ধ করাতে হচ্ছে। মহানন্দা নদীর উপরে বিশাল রিসোর্ট। এবার একটা কথা বলি, এদেরকে ধরা, এই যে ধনা কিংবা যে নামগুলো দেখাচ্ছেন, এরা কিছুই নয়। এরা বেসিক্যালি যিনি পুলিশ কমিশনার আছেন, তিনি অনেক স্ট্রং এবং অনেক স্বচ্ছ, এবং আমি নিজে জানি অনেক সৎ লোক এবং খুব এক্সপিরিয়েন্সড অফিসার। আমার মনে হয় ওনাদের অ্যাকশন না, সরকারকে এমনভাবে অ্যাকশন দিতে হবে যে আপনাদেরকে 7 দিন কি 3 দিনের লিমিটেশন দিতে হবে, এদেরকে ধরে কাস্টাডি করতে হবে। নন ভেলেবল সেকশনে, লঘু সেকশন নয়, নন ভেলেবল সেকশনে কেস দিতে হবে। আপনি তো বললেন যে ক্যামেরাটা পর্যন্ত ভাসিয়ে দিয়েছে, জলে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ একটা সংবাদপত্রে যে ছবিগুলো তুলবে, সেই সংবাদপত্রের যে ক্যামেরাটা, সেই ক্যামেরাটা পর্যন্ত নদীর জল ওখানে জলে ভাসিয়ে দিয়েছে। অর্থাৎ চিন্তা করুন তাদের স্পর্ধাটা কীরকম। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলি, দীপ্ত কণ্ঠে এদের এগেনস্টে জবরদস্ত নন ভেলেবল সেকশনে ক্রিমিনাল কেস করতে হবে, তারা যেন বেল না পায়, চার্জশিট দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। কিন্তু বিশ্বজিৎ, এটা তো আমরা একটা জায়গা দেখাচ্ছি, বালাসোল, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে তুমি জানো, দিনাজপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, এমনকি বীরভূমেও। আমি নির্দিষ্টভাবে মুখ্যমন্ত্রী 2025-এর যে বক্তব্য দেখালাম, তার নির্দিষ্টভাবে বীরভূমের ক্ষেত্রে তিনি বলেছিলেন এবং তার বালি পাচার নিয়ে সরাসরি তিনি অভিযোগ করেছিলেন। এই বিস্তীর্ণ জায়গায় নদী নষ্ট হচ্ছে, আমরা জেনে শুনে দিনের পর দিন। এটা একাংশের মদত ছাড়া কি সম্ভব, বিশ্বজিৎ দা? না, দেখো, একাংশের মদত যদি থেকেও থাকে, তারা অন্তত প্রশাসনের, বা যেখানে প্রশাসনের প্রধান বলছেন যে এটা চান না, ব্যবস্থা নেওয়া উচিত, তাদের শুভাকাঙ্ক্ষী নয়। আর এইটা সত্যজিৎটা অসম্ভব ভালো বললেন যে অপরাধীদের কোনো রাজনৈতিক দল হয় না, কারণ এরা অপরাধী। এরা যদি সরকারের ক্ষমতাকে ভোগ করে এই অপরাধ করতে চায়, তাহলে বেশি দিন করতে পারবে না। প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী সে কথা জানিয়ে দিলেন। এবং শুধু তাই নয়, এই যেটা জ্যোতি বলছিলেন যে চেইন অফ কমেন্ট, এই চেন অফ কমেন্ট দিয়ে কিছু বোঝা যায় না, আসলে তার গ্যাপটা কোথায় আছে, সেই গ্যাপটা আইডেন্টিফাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্যাপটাকে আইডেন্টিফাই করছে নারায়ণ সিংহ, এই জন্যেই কিন্তু এই অবস্থা। সুতরাং এই মুহূর্তে দরকার সংবাদ মাধ্যমের উপরে নারায়ণ সিংহ একজন প্রতিনিধি, তিনি সুনির্দিষ্টভাবে দেখালেন যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আগামী দিন হাজারো নারায়ণ সিংহদের এরকম বিপদের মুখে পড়তে হবে। সুতরাং এই মুহূর্তে উচিত পুলিশ প্রশাসন, পুলিশকে অনেক বেশি তৎপর হতে হবে, অ্যাক্টিভ হতে হবে।
সুতরাং পুলিশ সুপারকে দায়িত্ব নিতে হবে ওখানকার, যে যারা এই ঘটনা ঘটালো, যাদের চিহ্নিত করা গেল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আচ্ছা জ্যোতি কি বলবেন? না দেখুন, আমরা সেটাই জানতাম, যেটা একটু আগে দাদা বললেন যে অপরাধীদের দল হয় না, কিন্তু সমগ্র অপরাধীদেরকে নিয়ে একটা দল তৈরি হয়েছে, যে দলটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে চেন অফ কমান্ড আপনি বলুন, যে যদি ফল্ট থাকে, মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে উনি করে খাচ্ছ তোমরা, ওখানে মাফিয়া রাজ চলছে, ওখানে এরকম জলস্তর নিচে নেমে চলে যাচ্ছে, তাহলে উনি তো আজকে 18 সালে বলেছেন এটা, আবার 15-25 সালে এসে বললেন, তাহলে 18 সালে উনি জানতেন যে কে করে খাচ্ছে, কোথা দিয়ে করে খাচ্ছে। তো ওনার উচিত ছিল যে এই মানে এই ক্যামেরার সামনে না বলে, যতদিন না ক্যামেরার সামনে উনি বলছেন ততদিনে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেটা না নিয়ে শুধু মিডিয়াকে দেখানোর জন্যে, লোককে দেখানোর জন্যে, তোমরা বন্ধ করো, তুমি জানো খালবিল কাকে বলে, এইসব না বলে যখন আপনার কাছে মানে ইনপুট ছিল যে কারা কারা করে খাচ্ছে, তা তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারতেন। সব কিছু আইওয়াস, টাকাটা পৌঁছাচ্ছে কালীঘাটে, যে কারণের জন্য এই যে চেন অফ কমান্ড বললাম, যেটা পুলিশ মন্ত্রীর কথা কে শোনে ডিজিপির কথা কে শোনে এসপির কথা কে শোনে আপনার হচ্ছে ওসি। তো সুতরাং কেন ব্যবস্থা নেবে? ব্যবস্থা নিতে হচ্ছে জি24 ঘন্টাকে গিয়ে। জি24 ঘন্টা না গেলেও এই রিসর্ট বন্ধ হতো না, যেটা সত্যজিৎদা বললেন। জি24 ঘন্টা সাংবাদিকরা এতদিন আপনার বিরোধীরা কিভাবে আক্রান্ত হচ্ছে সেই খবরটা দেখাতো, আর আজকে তাদেরকে নিজের মুখে বলতে হচ্ছে যে তিনি কিভাবে আক্রান্ত হলেন। এটা হচ্ছে বাংলার গণতন্ত্রের লজ্জা লজ্জা লজ্জা। সত্যজিৎদা কি? ইয়েস, দেখুন এই যে আজকের যে এই চ্যানেলের মাধ্যমে লক্ষ লক্ষ দর্শক এই জিনিসটা দেখছে, আমরা এই প্রতিবাদের ভাষাটাকে খুঁজিয়ে পেতে হবে। যারা মিডিয়ার যারা লোকজন, শুধু 24 ঘন্টা নয়, আমাদের মিডিয়া যারা রয়েছেন, সংবাদপত্র যারা লেখেন এবং পত্রিকা যারা আছেন, প্রত্যেককে এটা রেজিস্টার করতে হবে, সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেসের মাধ্যমে এগোতে হবে, যে যদি না এগোনো যায় তাহলে কিন্তু এগুলোকে রোখা যাবে না। এই ক্রিমিনালদেরকে ধরার পরে এবং তারা সমবেতভাবে, আমার মনে হয় যারা ওখানে মিডিয়ার গোষ্ঠী রয়েছে তারা সমবেতভাবে ওখানকার যিনি পুলিশ কমিশনার তার কাছে মেমোরেন্ডিয়াম এবং ডেপুটেশন দেওয়া দরকার, যে এর অ্যাকশন আমরা 7 দিনের মধ্যে চাই, এবং কি অ্যাকশন হলো জানাতে হবে। লঘু সেকশন নয়, বারবার করে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি, লঘু সেকশন নয়, নন ভেলেবল সেকশনে কেস দিয়ে দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এবং এটা খুব দ্রুত করতে হবে। একদমই। হ্যাঁ বলুন। মুখ্যমন্ত্রী সদর্থক তার দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন শুধুমাত্র টিভি চ্যানেলের সামনে নয়, তিনি কাজের মধ্যে। এই যে জ্যোতি বলছে টাকা কোথায় যায়, কি ব্যাপার, এটা রাজনৈতিক বক্তব্য। সুতরাং আমার মনে হয় এই সদর্থক বক্তব্যটা বা সদর্থক মানসিকতা পুলিশ প্রশাসন দেখাতে পারলে সুতরাং এই সমস্যার সমাধান হবে। তা না হলে শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হবে, সমস্যার সমাধান হবে না। আমরা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির দিকে যাচ্ছি না, কিন্তু এই যে ধনা দীপক যারা এই কাণ্ড ঘটিয়েছে এবং এই কাণ্ড ঘটিয়ে চলেছে, তাদের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং যতদিন পর্যন্ত বালাসন নদীতে এই ধরনের কাজ হতে থাকবে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ হোক, যে কোনো নদীতে এই বালি চুরি, মাটি চুরি, এই ধরনের কাজ হতে থাকবে, খবর করবে জি24 ঘন্টা। ব্রিজটাও তো ভেঙে যাবে 2-1 দিনের মধ্যে, যে অবস্থা। এই ভাবনা এই ধনা দীপকদের নেই সত্যজিৎ বাবু। মূল সমস্যা হচ্ছে এখানে এই ভাবনা প্রশাসনকে ভাবতে হবে। চাপ নিচ্ছে কেন? লক্ষ লক্ষ লোকের কষ্ট হবে, সাধারণ লোকজন পাশে হতে পারবে না। সেই চিন্তা মুখ্যমন্ত্রীর আছে, ধনা সেই জন্য জি24 ঘন্টা নিয়ে রিসর্ট ধনা দীপকদের কথা ভাবছে, কিন্তু মুখ্যমন্ত্রী যা বলছে সেটাকে মিথ্যা বলছে। আজকে জি24 ঘন্টা গিয়ে রিসর্ট বন্ধ করতে লক্ষ লক্ষ লোকের যাতায়াতের অসুবিধা হবে এই ব্রিজের জন্য। এক্স্যাক্টলি, সেই কারণে তো মুখ্যমন্ত্রী এই কথা বলছে। আমরা চাই বিতর্কটা প্রশাসনের মধ্যে থাকুক। আজকে যে ঘটনা ঘটলো তারপরে এখানে শেষ করছি। এর পরের খবর দেখুন শিলাদিত্যর সঙ্গে থাকুন জি24 ঘন্টা।